শুরু হলো সব খবর। কম সময়ে সব খবর একসাথে যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফয়সাল দিতুল। ডিসি নয়, ইসি কর্মকর্তাদের রিটার্নিং অফিসার করার প্রস্তাব দিয়েছে বিএনপি। বিকেলে নির্বাচন কমিশনের সাথে সংলাপে এই মত দেয় দলটি। এর আগে সকালে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানায় জামায়াত ইসলামী, আর ইসির সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলে এনসিপি। সমাপনী বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আইন হওয়ার আগ পর্যন্ত গণভোট করা সম্ভব নয়। নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে রাজনৈতিক দলগুলোর সাথে ইসির সংলাপ। চতুর্থ দিনে বিকেলে বিএনপি সহ 6টি দলের সাথে সংলাপে বসে নির্বাচন কমিশন। নির্বাচনে অংশ নিয়ে যারা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানাতে সহযোগিতা করেছে, এরা প্রত্যেকে অপরাধী। বর্তমান নির্বাচন কমিশনকে স্বচ্ছ, সৎ এবং অনেক দুর্বল মনে হয়। যারা নারী রাজনীতিবিদ রয়েছেন, ওনারাও কিন্তু টার্গেটেড ভাবে এই ধরনের অপপ্রচার এবং হেনস্থার শিকার হচ্ছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, আচরণবিধি মেনেই নির্বাচন করবে বিএনপি, তবে অঙ্গীকারনামায় শাস্তির বিধান স্পষ্ট নয় বলে উল্লেখ করেন তিনি। আপনারা একবার সাহস করে এই সিদ্ধান্তটা নেন যে রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশন থেকে থাকবে, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশনে ডেডিকেটেড লোকেরা হবে। এই একটা সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে। প্রধান নির্বাচন কমিশনার তার সমাপনী বক্তব্যে জানান, গণভোট নিয়ে আইন হলে কমিশন পরবর্তী প্রস্তুতি গ্রহণ করবে। সাংবাদিকদের ক্যামেরাই কমিশনের সিসি ক্যামেরা হিসেবে কাজ করবে বলেও মন্তব্য করেন তিনি। ইলেকট্রিক ভোটিং মেশিনকে অচল আখ্যা দিয়ে সমালোচনা করেন সেই প্রকল্পেরও। সবকিছু যদি ঐকমত্য কমিশনের জন্য নির্ভর করে বসে থাকতাম, আমি জানি না ইলেকশন আদৌ করতে পারতাম কিনা। একটা আইন হবে রেফারেন্ডাম, যেটা ইলেকশন কমিশনকে অথরাইজ করবে, প্রেসক্রাইব করে দিবে যে কি বিষয়ে গণভোট হবে, কিভাবে হবে, ইত্যাদি ইত্যাদি। সিইসি বলেন, দেশের রাজনৈতিক বাস্তবতা মসৃণ নয়, তবে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে এটিকে উপেক্ষা করারও অবকাশ নেই। বাস্তবতা যেটা আছে সেটা আপনাকে বিবেচনায় নিয়ে স্মার্টলি ইউ হ্যাভ টু ট্রাই টু ওভারকাম। এর আগে সকালে জামাতে ইসলামী, এনসিপি, গণসংহতি আন্দোলন, এনডিএম, লেবার পার্টি সহ 7টি দলের সাথে সংলাপ করে ইসি। আচরণ বিধিমালা আর পিও নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রস্তাব দেয় দলগুলো। প্লাস্টিক পিভিসি ব্যবহার করতে পারবো না, তাহলে কি হাতে লিখে করবো, মানে কাপড় দিয়ে করবো? এই টেকনোলজি কি আছে আমার নির্বাচনী এলাকায়? আদেশ বাস্তবায়ন এগুলো নিয়ে এক ধরনের সেটেলমেন্ট হয়েও যায়। তারপরের চ্যালেঞ্জ কিন্তু সবচেয়ে বড় পরিবেশ। যে দল করতে চায় তার প্রতিকে করবে, কিন্তু যদি জোট করে সেক্ষেত্রে তাকে তো আগেও ছিল, এটা ফ্যাসিবাদের সময় তারা এটাকে আটকায় নেয়। জামাতের সেক্রেটারি জেনারেল বলেন, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না হলে ইসির কোনো চেষ্টাই সফল হবে না। হঠাৎ করে আবার এক সপ্তাহের মধ্যে অনেক রদবদল করা হয়েছে। এটার পিছনে মনে হয় যেন কোনো একটা ডিজাইন করে একটা উদ্দেশ্যে এই কাজটা কোনো জায়গা থেকে হচ্ছে। নিরপেক্ষ এবং আস্থা রাখার মতো একটা উপায় হলো লটারির মাধ্যমে ট্রান্সফার করে দেওয়া। যারা চাইবে তারা হা বলবে, তো তাকে তো বুঝতে হবে স্বল্প শিক্ষিত, কম শিক্ষিত ভোটারকে এই জুলাই সনদটা কে ম্যাচিউর করবে, কে লার্নেট করবে, এটা একটা প্রশ্ন। গণভোটের প্রক্রিয়া নিয়ে সুনির্দিষ্ট নীতিমালা দেওয়ার আহ্বান জানান এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। যদি তার ওটটা সংবিধানের কাছে হয়, কোনো রাজনৈতিক দলের কাছে না হয়, তাহলে আমরা 100% ইলেকশন কমিশনের যে কোঅপারেশন চাইবে সেগুলো আমরা দেব, এবং ইলেকশন কমিশন যেভাবে হলে এই ইলেকশনকে দিক নির্দেশনা দিবে আমরাও সেভাবে মেনে চলার চেষ্টা করব। বুধবারের সংলাপে বিএনপি, জামাত, এনসিপি সহ সব দলই আচরণবিধি মেনে চলার আশ্বাস দেয়। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু এবং উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহযোগিতা কামনা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রশংসা করলেন গণঅভ্যুত্থান পরবর্তী সংকট উত্তরণে সেনাবাহিনীর ভূমিকার। সকালে ডিফেন্স সার্ভিসেস কমান্ড এবং স্টাফ কলেজের কোর্স 2025-এর গ্রাজুয়েশন সেরেমনিতে এসব কথা বলেন তিনি। কোর্স সম্পন্নকারী অফিসারদের অর্জিত জ্ঞান এবং অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান ডক্টর ইউনূস। বাংলাদেশ ছাড়াও এই বছর ডিএসসিএসসি কোর্সে অংশ নেন চীন, তুরস্ক, ভারত, পাকিস্তান সহ 24 দেশের 311 জন সামরিক কর্মকর্তা। সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ কোর্স 2025 গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠান। এতে যোগ দেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের সামরিক বাহিনীর কর্মকর্তা ও ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত। সকালে মিরপুর সেনানিবাসে ডিফেন্স সার্ভিসেস কমান্ড ও স্টাফ কলেজ অডিটোরিয়ামে আয়োজিত গ্র্যাজুয়েশন সেরেমনিতে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় কোর্স সম্পন্নকারী অফিসারদের হাতে সনদ তুলে দেন তিনি।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়ে ডক্টর ইউনূস বলেন, ফেব্রুয়ারির নির্বাচনকে সুষ্ঠু, উৎসবমুখর ও আনন্দময় করতে সেনাবাহিনীর সহযোগিতা প্রয়োজন। So now the time for election, we are looking forward to it, and we announced the date for February, first half of February. Again, we need the support from our armed forces, because it is a big undertaking coming from an uprising, moving to an election, which is a very peaceful kind of celebration, mood of happiness. এ সময় জুলাই গণঅভ্যুত্থানে সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। বলেন, সেনাবাহিনী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। But lucky for Bangladesh, their armed forces stood together all the way, and that's why we could move forward with the implementation, all the aspirations and hopes of the nation. কোর্স সম্পন্নকারী অফিসাররা জানান, অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দেশের সংকটময় মুহূর্তে ভূমিকা রাখতে সাহায্য করবে। এবং ডেফিনেটলি আমি বলবো যে এই প্রশিক্ষণের পরে আমি আমার নিজের নলেজকে অনেক বাড়াতে পেরেছি। আমি একটা মাল্টি কালচারাল একটা পরিবেশে আমি প্রশিক্ষণটা সম্পন্ন করেছি। This is first time for me. I work with Navy and Army and Air Force together in the Joint Syndicate. So a lot of experience. খুবই কম্পিটিটিভ কোর্স এবং একটা মাল্টি ন্যাশনাল এনভায়রনমেন্ট আছে যেখানে আমরা অন্যান্যদের সম্পর্কেও বেশ ধারণা পেয়ে থাকি। My experience has enhanced my joint planning, multidimensional planning, and overall it has given me teamwork. কালচারাল এক্সচেঞ্জ এবং প্রফেশনাল টেকনিক্যাল যে এক্সচেঞ্জ হয়েছে, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এটা আমাদেরকে অনেক এনরিচ করেছে। এবার সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ থেকে চীন, তুরস্ক, ভারত, পাকিস্তান সহ বিশ্বের 24টি দেশের 58 অফিসার সহ মোট 311 জন গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। বুধবার সকাল 11টায় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কলম্বো সিকিউরিটি কনক্লেভ CSCর কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় নিরাপত্তা উপদেষ্টা সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে আমন্ত্রণ জানান। গত বছরের আগস্টে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটি দ্বিতীয় কোনো উপদেষ্টার দিল্লি সফর। এর আগে বছরের ফেব্রুয়ারিতে ইন্ডিয়া এনার্জি উইকে অংশ নিতে জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান ভারতে গিয়েছিলেন। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার মামলার রায়ের গুরুত্ব কমিয়ে দিয়ে ভিন্ন খাতে দৃষ্টি ফিরিয়ে নিতে একটি মহল সচেতনভাবে অপচেষ্টা করছে। 24-এর গণঅভ্যুত্থানে বিএনপি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এই মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, কেউ যদি এককভাবে সংস্কারের কৃতিত্ব দাবি করেন সেটা শুধুই সংকীর্ণ মানসিকতা। আলোচনায় বিএনপি নেতারা বলেন, দেশ কঠিন সময় পার করছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সেই সাথে আসন্ন নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবেলা করে সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্ব দেন নেতারা। ফ্যাসিস্ট হাসিনার মানবতা বিরোধী অপরাধের জন্য রায় দেওয়া হচ্ছে কোর্টে, অন্যদিকে দেখি একটা মব ভায়োলেন্স চলছে। এটা কিসের আলামত আমি জানি না। আমি তো মনে করি যে ওই রায়ের যে গুরুত্ব সেটাকে কমিয়ে দেওয়ার জন্য একটা বিশেষ মহল ভিন্ন খাতে বিশ্ব দৃষ্টিকে নেওয়ার জন্য এই কাজগুলো করে বন্ধুবান্ধব। 5 দফা দাবিতে 30 নভেম্বর থেকে 6 ডিসেম্বর পর্যন্ত 7 বিভাগীয় শহরে সমাবেশ করবে জামায়াতে ইসলামী সহ সমমনা 8 দল। বুধবার সন্ধ্যায় বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে লিয়াজো কমিটির বৈঠক শেষে কথা জানান দলগুলোর নেতারা। তারা বলেন, 5 দফা দাবি থেকে সরে আসেননি। আগামী নির্বাচনে অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। নির্বাচন কেন্দ্র করে বিশেষ কোনো দলকে সুবিধা দেওয়ার চেষ্টা হলে তা মানবে না 8 দল। এ সময় দলগুলোর নেতারা 8 দলের পরিধি বাড়তে পারে বলেও ইঙ্গিত দেন। জাতীয় নির্বাচনের প্রস্তুতি এবং 5 দফা দাবি আদায়ের আন্দোলন একই সাথে চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন 8 দলের নেতারা। জনগণকে সচেতন করব, তার কারণ যদি জুলাই সনদ গণভোটের মাধ্যমে চূড়ান্ত আইনি ভিত্তি না পায়, তাহলে আওয়ামী ফেসিবাদের মতো নতুন ফেসিবাদ আবার জাতির ঘাড়ে উঠে বসবে। তো জুলাই সনদের আইনি ভিত্তির জন্য আদেশ জারি হয়েছে,
আরও 3টা স্টেপ রয়ে গেছে। সেকেন্ড স্টেপে হবে গণভোট, তো গণভোটের পরে থার্ড স্টেপে যাবে সংসদ, এরপরে নির্বাচনের পরে যাবে সংসদ। সেখানে অ্যাকসেপ্ট হওয়ার ব্যাপার, সেখানে আলোচনার বিষয় নেই। চট্টগ্রাম বন্দরে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে হস্তান্তরের বৈধতা প্রশ্নে রুল শুনানি শুরু হয়েছে হাইকোর্টে। শুনানিতে আইনজীবীরা বলেন, আদালতের নির্দেশ অমান্য করে চট্টগ্রাম বন্দরে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে সরকার। বুধবার হাইকোর্টের রুল শুনানি করেন ব্যারিস্টার আহসানুল করিম এবং ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দেয়া দেশের নিরাপত্তা নিয়ে আরও চিন্তা বাড়াবে বলেও জানান রিটকারী আইনজীবীরা। চট্টগ্রাম বন্দরের এই টার্মিনাল, যেটা এনসিটি নামে পরিচিত, সেটি বিদেশি কোম্পানির হাতে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে সরকার। আগামী ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতের কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির জন্য এই কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। গত 16 নভেম্বর রোববার বন্দর কর্তৃপক্ষ নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে হস্তান্তরের জন্য দরপত্র মূল্যায়ন কমিটি গঠন করে। কমিটিটি অনুমোদনের জন্য ইতিমধ্যে নৌ পরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সাবমেরিন কেবল স্টেশন, নেভি হেডকোয়ার্টার্স, এয়ারবেস এবং অয়েল রিফাইনারি, এয়ারপোর্ট, এই পোর্টের কাছাকাছি প্রতিশ্রুতি ইতিপূর্বে থাকা সত্ত্বেও যে সরকার দ্রুতগতিতে আগাচ্ছে সেটার জন্য কোর্ট অসন্তোষ প্রকাশ করেছেন। চিটাং পোর্ট দিস নট এ চিটাং পোর্ট, শুধু পোর্ট না, এটা আমাদের জাতীয় নিরাপত্তা প্রশ্ন আছে। অন্তর্বর্তী সরকারের কাজ হলো যে সাময়িক কিছু কাজ করা। বিদ্যুৎ চুক্তি নিয়ে উচ্চ আদালতে তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত ভারতের আদানি গ্রুপ সিঙ্গাপুরে সালিসি আদালতে কার্যক্রম চালাতে পারবে না, এমন নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। রিটকারী ব্যারিস্টার আব্দুল কাইয়ুমের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি বজলুর রহমানের নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেন। এর আগে রিট আবেদনের প্রেক্ষিতে সরকারকে আদানি গ্রুপের সঙ্গে চুক্তিতে কোনো দুর্নীতি হয়েছে কিনা তা খুঁজে বের করতে সংশ্লিষ্ট সংস্থাকে দিয়ে তদন্ত করতে এবং 3 মাসের মধ্যে আদালতে সেটার প্রতিবেদন জমা দিতে বলেন হাইকোর্ট। তখন সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই সময়ের মধ্যে চুক্তি সম্পাদনের প্রক্রিয়া সংক্রান্ত নথি দাখিল করতেও বলা হয়। একই সঙ্গে আদানি গ্রুপের সঙ্গে করা চুক্তি কেন বৈধ ঘোষণা করা হবে না সেটা জানতে রুল জারি করে হাইকোর্ট। এদিকে আদানির সাথে অসম্য বিদ্যুৎ চুক্তি সম্পাদনের পূর্বের যে সমস্ত প্রতিবেদন এখন পর্যন্ত হাইকোর্টে এসেছে তাতে অনেক অসঙ্গতি রয়েছে বলে জানানো হয়েছে। আমাদের যুক্তিতর্কে সন্তুষ্ট হয়ে যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছিল সেই তদন্ত রিপোর্টটা দাখিল করা পর্যন্ত আদানি গ্রুপ কোনো ধরনের আরবিট্রেশন যেন শুরু করতে না পারে তার উপর একটা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দিয়েছে। আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলায় রাজসাক্ষী হয়ে জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তার হওয়া আসামি এসআই আফজালুল হক। বুধবার জবানবন্দিতে তিনি বলেন, 5 আগস্ট 6 জনকে গুলি করে হত্যা করে লাশ পুড়িয়ে দেয় আশুলিয়া থানার ওসি সায়েদ এবং এএসআই বিশ্বজিৎ সহ বেশ কয়েকজন পুলিশ সদস্য। বিকেল 4টায় ওসি সায়েদের নির্দেশনায় এই হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে জানান আফজালুল। বিবেকের তাড়নায় রাজসাক্ষী হয়েছেন বলে ট্রাইব্যুনালকে জানিয়েছেন তিনি। আশুলিয়ায় লাশ পোড়ানোর এই মামলায় আসামি করা হয় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনকে, যাদের মধ্যে গ্রেপ্তার আছেন 8 জন। এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন 23 জন। আধিপত্য বিস্তার এবং রাজনৈতিক কোন্দলের জের ধরে হত্যা করা হয়েছে পল্লবীর যুবদল নেতা গোলাম কিবরিয়াকে। মিরপুরে আন্ডারওয়ার্ল্ডের কথিত 4 স্টার গ্রুপ এই হত্যাকাণ্ডে জড়িত বলে ধারণা র্যাবের। হত্যার অন্যতম হোতা পাতা সোহেল সহ 2 জনকে গ্রেপ্তারের পর এমন তথ্য জানিয়েছেন র্যাব 4-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব আলম। পাতা সোহেল এবং বুকপোড়া সুজন কিলিং মিশনে সরাসরি অংশ না নিলেও আন্ডারওয়ার্ল্ড কানেকশন এই হত্যাকাণ্ড বলে জানায় র্যাব। আওয়ামী লীগের জন্মস্থান রোজ গার্ডেন ক্রয়ের নামে রাষ্ট্রের 332 কোটি টাকার ক্ষতি সাধনের অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুদক। অনুসন্ধানে যাদের বিরুদ্ধে সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে। দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বাড়িটি সরকারি 332 কোটি টাকায় ক্রয় করেন। দুদকের কাছে অভিযোগ আছে এটি রাষ্ট্রীয় অর্থের অপচয়। অভিযোগের প্রাথমিক সত্যতা মেলায় এবার অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। এদিন দুদকের মামলায় ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করা হয় ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদকে। এক মামলায় বলা হয় অগ্রণী ব্যাংকের দায়িত্ব থাকাকালে সংশ্লিষ্টদের যোগসাজশে 189 কোটি টাকার ঋণ জালিয়াতি করেছিলেন ওবায়দুল্লাহ মাসুদ। রাজধানীর রামপুরা টিভি সেন্টারের উল্টো পাশে ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস জানায়, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার রাত 10টার দিকে এই ঘটনা ঘটে। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। এটি নাশকতা না অন্য কোনো বিষয় তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পরপরই ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। এদিকে রাতে মিরপুরের পল্লবী থানার সামনে 3টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্য সহ 3 জন আহত হয়েছেন। দেশের বিভিন্ন স্থানে মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ কর্মসূচি করছেন বিএনপি নেতাকর্মীরা। কুমিল্লা 10 আসনে বিএনপির প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার দলীয় মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ করেছে নেতাকর্মীরা। বুধবার সন্ধ্যায় নাঙ্গলকোটের পৌর এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় সাধারণ মানুষের পাশে থাকা মোবাশ্বের আলমকে প্রার্থী ঘোষণার দাবি জানান আন্দোলনকারীরা। এদিকে চাঁদপুর 2 আসনের মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে মশাল মিছিল করেছে মতলব উত্তর দক্ষিণ উপজেলা এবং পৌর বিএনপির নেতাকর্মীরা। জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার পক্ষে এই মশাল মিছিলের আয়োজন করেন তার সমর্থকরা। এ সময় সাবেক মন্ত্রী নুরুল হুদার ছেলে তানভীর হুদাকে বিএনপির প্রতিনিধি হিসেবে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করার দাবি জানান তারা। অন্যদিকে সাতক্ষীরা 2 আসনে বিএনপির মনোনীত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল করেছে ক্ষুব্ধ নেতাকর্মীরা। বুধবার সন্ধ্যায় সাতক্ষীরা খুলনা মহাসড়কের বিসিক শিল্পনগরী মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা। আসনটিতে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল আলিমকে মনোনয়ন দেওয়ার দাবি জানান তার কর্মী সমর্থকরা। টাঙ্গাইল 4 আসনে বেনজির আহমেদ টিটোকে বিএনপি প্রার্থীর মনোনয়ন দেওয়ার দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে দুর্গাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে পটল উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশের আয়োজন করা হয়। বক্তারা বলেন, আসনটিতে দলীয় মনোনয়ন পাওয়ার পরেও কোনো কর্মসূচি করেননি সম্ভাব্য প্রার্থী। এতে নেতাকর্মীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। এছাড়া ময়মনসিংহ 2 আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন মনোনয়ন বঞ্চিত প্রার্থী অ্যাডভোকেট আবুল বাশার আকন্দ এবং তার সমর্থকরা। এই সময় ধানের শীষের পক্ষে ভোটারদের কাছে সমর্থন চান তারা। শেখ হাসিনা শুধু তার পরিবারকেই নয়, আওয়ামী লীগের মতো একটি বড় ও ঐতিহ্যবাহী দলকেও ধ্বংস করেছেন। এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার তুলু। বুধবার বিকেলে নাটোরের নলডাঙ্গার খোলাবাড়িয়া বাজারে নির্বাচনী মতবিনিময় সভায় কথা বলেন তিনি। এ সময় তুলু আরও বলেন, ভারতের কাছে এই দেশের মানুষের দাবি হাসিনাকে ফেরত দিতে হবে। এই চাওয়াকে ভারত সরকার গুরুত্ব দেবে, এটি বাংলাদেশের জনগণের প্রত্যাশা বলে উল্লেখ করেন তিনি। এ সময় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। শেখ হাসিনা শুধু আওয়ামী লীগকে শুধু তার পরিবারকে ধ্বংস করে নাই, শেখ হাসিনা আওয়ামী লীগের মতো একটা ঐতিহ্যবাহী দলকে নিশ্চিহ্ন করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। আজকে আওয়ামী লীগের লোকেরা নিজেরাও আজকে মাথা উঁচু করে কথা বলতে পারে না। নারায়ণগঞ্জে তারেক রহমান ঘোষিত 31 দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কর্মসূচি এবং গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শহরের মিশনপাড়া এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা আবু জাফর বাবুল। তিনি বলেন, তারেক রহমানের 31 দফা জনগণকে ধানের শীষ মার্কায় ভোট দিতে আগ্রহী করবে। পরে গণসংযোগটি মিশনপাড়া থেকে বের হয়ে রামবাবুর পুকুরপাড়, চকলেট ফ্যাক্টরি, বউবাজার, তল্লানগর, খানপুর হয়ে বরফ কলেজে শেষ হয়। এ সময় মহানগর বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। 31 দফার উপরে ধানের শীষ মার্কার প্রতি যাতে আকৃষ্ট হয় এবং ধানের শীষ মার্কার ভোট দেয়, এবং এই উদ্দেশ্যে আমরা একত্রিত এবং এই জায়গায় সমাগত সবাইকে আমরা সাথে নিয়ে এই 31 দফা নিয়ে সবার ঘরে ঘরে যাব। শেরপুরে ঝিনাইগাতি উপজেলায় গ্রামীণ ব্যাংকের হাতিবান্ধার শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ এবং স্থানীয়রা জানায়, কয়েকজন দুর্বৃত্ত মুখ থেকে পেট্রোল দিয়ে গ্রামীণ ব্যাংকের সাইনবোর্ডে আগুন ধরিয়ে দেয়। তবে তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলায় কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। আতঙ্ক ছড়াতে এমন নাশকতার চেষ্টা করা হয়েছে বলে ধারণা পুলিশের। দ্য ওয়েস্ট ইন ঢাকা আয়োজন করতে যাচ্ছে টেস্ট অফ অ্যারাবিয়া নামের এক রন্ধন ঐতিহ্যের উৎসব। 20 নভেম্বর থেকে শুরু হয়ে 30 নভেম্বর পর্যন্ত সারাদিন চলবে এই আয়োজন। আরব এবং মধ্যপ্রাচ্যের সমৃদ্ধ রন্ধনশৈলী, সমৃদ্ধ ঐতিহ্য এবং আসল স্বাদ উদযাপনে হোটেলটি ডাইনিং রেস্টুরেন্ট সিজনাল টেস্টে এই আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ওমান দূতাবাস এবং সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই আয়োজনের মাধ্যমে অতিথিরা উপভোগ করতে পারবেন বিশেষজ্ঞ শেফদের রান্না করা উটের মাংসের বিভিন্ন ডিশ, ল্যাম্ব কাপসা, চিকেন মান্দি, কোফতা কাবাব, বাকলাভা
ওমালি, কুনাফার মতো বিভিন্ন আরবীয় সব খাবার। এ সময় অতিথিরা উপভোগ করবেন লাইভ কুকিং, কমপ্লিমেন্টারি কাহওয়া এবং বিশেষ ওয়েলকাম ড্রিঙ্কস। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাবের আয়োজনে চাকরির মেলা আয়োজিত হয়েছে। বুধবার দুপুরে বুদ্ধিজীবী চত্বরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকিব এই মেলার উদ্বোধন করেন। মেলায় দেশের শীর্ষস্থানীয় 25টিরও বেশি কোম্পানি অংশগ্রহণ করছে। চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা এতে অংশ নেন। আয়োজকরা জানান, এবারে জব ফেয়ারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের সরাসরি ক্যাম্পাস থেকে চাকরিতে যোগদানের সুযোগ রয়েছে। অংশগ্রহণকারী কোম্পানিগুলো বিভিন্ন পদের জন্য সিভি সংগ্রহ, স্পট ইন্টারভিউ এবং প্রাথমিক বাছাই প্রক্রিয়া সম্পন্ন করে। শিক্ষার্থীদের বাস্তব চাকরির অভিজ্ঞতা, নেটওয়ার্কিং এবং নিয়োগদাতা প্রতিষ্ঠানের সাথে সরাসরি যোগাযোগ স্থাপনে নিয়মিত এই ধরনের আয়োজন করা হয়ে থাকে বলে জানান আয়োজকরা। এছাড়াও প্রথম থেকে তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য বিশেষ কাউন্সিলিং এবং স্কিল ডেভেলপমেন্ট সেশনও অনুষ্ঠিত হয়। এই ছিল আমাদের সব খবরের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।